প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজনে। দর্শক, ঈদের আমেজ কিন্তু এখনো আমাদের মধ্যে আছে, আর ঈদের একটি বিশেষ ব্যাপার মানেই হচ্ছে হলে গিয়ে দেশীয় সিনেমা দেখা। আজকে আপনাদের সাথে আড্ডা দেব একটি সিনেমা নিয়ে, এবং সেটি হচ্ছে চক্কর 302। এবং সেই জন্য আমার সাথে আজকে অতিথি হিসেবে আছেন সেই সিনেমারই দুজন মানুষ আছেন। শারাফ আহমেদ জীবন সিনেমার পরিচালক, এবং আছেন সহ প্রযোজক আবুল ফজল মোহাম্মদ ইউনুস ঋতু। শুভেচ্ছা আপনাদের। শুভেচ্ছা আপনাদের। ঈদ মোবারক। ঈদ কেমন কেটেছে দুজনেরই? আপনারটা কেমন কাটছে আপনি আগে? আমি তো আমার দেশের বাড়িতে, বাবা মার সাথে, রংপুর আমার দেশের বাড়ি। আমি খুব সুন্দর ভালো ঈদ আমার উদযাপন হয়েছে। আমি যেহেতু আব্বা আম্মা এখনো আছে, তাদের সাথেই সুন্দরভাবে ঈদ কাটেছে। এবং জীবন ভাইয়ের নিশ্চয়ই হলে ঈদ। হ্যাঁ, আমার ঈদটা এবার একটু ভিন্নভাবে কেটেছে। ভিন্নভাবে বলতে যেহেতু প্রথম সিনেমা রিলিজ হচ্ছে, সো অনেক মানুষের সাথে কেটেছে। কিন্তু এই যে আমার প্রতি ঈদে যেটা হয়, আমি গ্রামের বাড়ি চলে যাই, মা এখনও বেঁচে আছেন, ভাই বোনেরা আছেন, ওনাদের সাথে ঈদ করা হয়। তো এবার সেটা হলো না, এবার একটু ভিন্ন আমেজে হয়েছে আর কি। এবং সেটা কিন্তু আরো আনন্দের, কারণ এখন পরিবারটা কিন্তু বড় হয়ে গেছে। হ্যাঁ, ডেফিনেটলি। এটা তো মানে এত মানুষের সাথে এনগেজ ছিলাম বা এখনও আছি, তো আমার ঈদ কিন্তু এখনও কাটে নাই। আমার মনে হয় যতদিন হলে চক্কর 302 চলতে থাকবে, ততদিন পর্যন্ত মনে হয় আমি ঈদের মধ্যেই থাকবো। আচ্ছা, একটু শুরুতে চক্কর 302টা নিয়ে শুনি যে কিভাবে পরিকল্পনাটা এলো। আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, 302 কেন নামটা? সরি, পরিকল্পনাটা তো আসলে প্রতিটা মেকারেরই আসলে দিন শেষে আসলে স্বপ্ন থাকে যে সে একটা বড় পর্দার জন্য সিনেমা বানাবে। সিনেমা হচ্ছে তো আসলে এই আমাদের কালচারাল এই জায়গা আলটিমেট প্যাকেজ, মানে একদম আমরা লাস্ট ধাপ ধরে নিতে পারি আর কি, যেখানে সব কিছুর মিলন মেলা হয় আর কি। সো ওই জায়গা থেকে আমারও অন্যদের মতো এই স্বপ্নটাই ছিল। আইডিয়াটা আসে হুট করি, এরপরে ক্রাফট করি। তখন প্ল্যান ছিল আসলে কোনো ওটিটির জন্য করবো আর কি, বড় পর্দার জন্য করবো না। কিন্তু এর মধ্যেই সামহাও জিনিসটা মনে হচ্ছে যে একটু গ্র্যান্ড আছে। আমার মনে হয় যে একটু ম্যাস পিপলের কাছে আসলে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ওটিটি জায়গাটাও আছে ম্যাস, কিন্তু তারপরেও তো একটা পার্টিকুলার জনরার লোকজন আসলে দেখে। তো এই থেকে শুরু। তারপরে আমি হুট করেই ওই গভর্নমেন্ট ফান্ডের জন্য অ্যাপ্লাই করা, এমন সেটা অ্যাপ্রুভ হয়ে যাওয়া, দেন ঋতুবাইকে পেয়ে যাওয়া কো প্রডিউসার হিসাবে। উনি আমাদের একটা বড় ফিনান্সিয়াল সাপোর্ট করেছেন, অ্যান্ড এইভাবেই আসলে শুরুটা হয়ে যাওয়া। বাকি 302 যেটা হয়েছে কি, যে চক্কর নামটা, চক্কর মিনস লাইক সার্কেলস, মেজ। সো ওই জায়গা থেকে, আর চক্কর নামে অনেক সিনেমাও ছিল, 2-3টা বাংলা সিনেমা ছিল। বাংলা সিনেমা ছিল না, ওই যে না, বাংলা সিনেমা ছিল, একটা বাংলা সিনেমা ছিল, আর যে শাপলা মিডিয়ার একজন আরেকটা সিনেমা রেজিস্টার ছিল, সবকিছু মিলে সমস্যা ছিল। হ্যাঁ, একটা সমস্যা ছিল। চক্কর নামটা মূলত ছিল গাছালাম শাওন ভাইয়ের। তো ওই শাওন ভাই, এটা ওনারা হলো ক্রিয়েটিভ প্রডিউসার, ওনাদের যে শাওন ভাই আছেন, সানিদ ভাই আছেন, আমাদের আদনান আল রাজীব আছেন। সো ওই শাওন ভাইয়ের নামটা ওইখানে, কিন্তু যেহেতু চক্কর নামের একটা রেজিস্টার্ড করা, এইটা দিতে পারছিলাম না। একটু আলাদা করার জন্য, তাহলে কি করা যায়? তো আমার ফিল্মের মধ্যে একটা জায়গায় আছে যে একটা মার্ডার আছে, তো গল্পটা একটা মার্ডার নেই আসলে, ওইটা ইনভেনশন করার জন্য আসলে আমাদের ক্যারেক্টার আসলে উনি ওইটার পিছনে ছোটেন। তো এইটার সাথে একটা ট্যাগলাইন লাগানো দরকার। তো আমি প্রস্তাব করলাম যে এটা 302 দিলে কি হয় আর কি, আইনের ধারাটা দিয়ে দিলে হয় কি, যে তাহলে মানুষের যেটা হবে, চক্কর ইস সার্কেল, মেইজ, এটা চক্কর আছে, আমরা ইউজুয়াল ওয়ার্ড এটা। আর একটা হচ্ছে যে 302, অনেকেই জানেন যে এটা একটা আইনের ধারা। সো এটা মনে একটা কম্বিনেশন হতে পারে। যেহেতু গভর্নমেন্ট অনুদানের সিনেমা, আপনি চাইলে ম্যাসিভ কোনো চেঞ্জ আমরা আনতে পারতেছিলাম না, কোনো সংযোজন বা বিয়োজন, কারণ তাদেরও আবার একটা অনুমোদনের প্রয়োজন আছে। আর যেহেতু মিনিস্ট্রির অনুমোদন একটা সময়ের ব্যাপার, প্রোডাকশন, যে কারণে 302 করে আমরা, তারপরেও আমরা দুইবারই করছি। প্রথমে নাম ছিল হলো বিচারালয়, কারণ শুরুতে যখন অ্যাপ্লাই করবো আমি প্রসিডিওরগুলো আসলে আমি জানতামই না আসলে, এই ফর্মালিটিসগুলো। তো আমি আসলে ওই শুটিংয়ে চলে গেলাম, আমার অ্যাক্টিংয়ের শুটিংয়ে সিলেট। তো আমার অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন, উনি আর কি জিনিসগুলো এইগুলো বলেছে, নাম কি দিব, আমি তো নাম পারি না। এটা রাইটার মূলত দুইজন, শাওন ভাই এবং আমাদের নাহিদ হাসান, আমারই সহকারী হিসেবে কাজ করছে, অ্যাসোসিয়েট ডিরেক্টর এটা। তো তখন নাম ছিল বিচারালয়। তো বিচারালয়ের নামটা আমার একদমই পছন্দ না, কিন্তু ওই তথ্য মন্ত্রণালয় থেকে বলছিল যে এই নামটা সামহাও চেঞ্জ করতে হবে। এটা ছিল ওনাদের একটা কন্ডিশন আর কি, যে গল্পটা আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু শর্ত সাপেক্ষে নামটাকে চেঞ্জ করবো কিনা।
আমি বললাম এতগুলো টাকা দিবে এই নাম চেঞ্জের জন্য, আমি কেন করবো না? আমি যে হ্যাঁ অবশ্যই করব। তারপরে আসলো চক্কর যেহেতু পরে হলো, তারপর হলো 302 হলো, চক্কর 302 আজকে। এবং একটি যে ক্রাইম থ্রিলার নামটির মধ্যেই কিন্তু সেটি ভেসে ওঠে। এবং ঋতু, আপনার কিভাবে এই সিনেমার সাথে সংযুক্ত হওয়া? আসলে আমি জীবন ভাই অনেক পুরাতন বন্ধু। আমি তো বেসিক্যালি থিয়েটার অ্যাক্টিভিস্ট। আমি 2009 সাল পর্যন্ত মিডিয়ার সাথে জড়িত ছিলাম। বাংলা ভিশন নামে একটা রাত বিরাত যে প্রোগ্রামটা, এটা আমাদের উপস্থাপনা দিয়ে শুরু। আমি সাজু খাদেম অভিনেতা, আমরা একসাথে। তখন ওনার চুল লম্বা ছিল, আমার অনেক বড় লম্বা চুল ছিল, দাড়িগুলো এরকম গ্রে ছিল না, যার কারণে এখন আমি যেহেতু পেশাগতভাবে আইনজীবী, আমি 2009 এর পরে আইন পেশাতেই বেশি মনোযোগ দিই। কিন্তু আমাদের বন্ধুত্বটা তো ছিল, বন্ধুত্বটা তো আর আমার পেশাগত কারণে পরিবর্তন হয়। আমরা একসাথে বসা, আড্ডা মারা, অনেক পরিকল্পনা। আমি যেহেতু থিয়েটার করতাম, নাটক করতাম, আমরা প্রচুর সিনেমা নিয়ে কথা বলতাম। আমাদের এর আগে আমরা একটা নাটক করলাম 18 বাংলার জন্য, হ্যাঁ, কামিং সুন সম্ভবত, হ্যাঁ একটা সিরিয়াল ছিল চ্যানেলের জন্য, রং পেন্সিল। হ্যাঁ, তা আমরা এই কাজগুলো সবসময় কোনটা করব না পরিকল্পনা ছিল। তা আমার আসলে খুব নিকটবর্তী সময়ে আমি আবার মিডিয়াতে ব্যাক করব, এরকম একটা অভিপ্রায় আমার অনেকদিন থেকে ওনার সাথে ব্যাক। এবং আমাদের মূল, আমি একটু যদি আপনার সাথে অ্যাড করি, আমাদের মূল জায়গাটা ছিল কি, দিন শেষে যে টাকা পয়সা থাকলে আসলে সিনেমা বানাইতাম। সো উনি বলতে আরেকটু ওয়েট করেন। সো আমার যখন গভর্নমেন্ট আমি ফান্ডটা পাই, তো এই ফান্ড দিয়ে তো আসলে ছবি হবে না, মানে আমরা যে স্কেলের ছবি বানাইতে চাই। তো ওই জায়গা থেকে যদি সত্যিকারের ছবি বানাইতে, হ্যাঁ, যদি ঠিকঠাক একটা ছবি বানাইতে চাই, অডিয়েন্সের কাছে পৌঁছানো পর্যন্ত একটা ছবি হলে, তো এই ফান্ড দিয়ে আসলে সম্ভব না। কিন্তু এটা তো আমার জন্য একটা কন্ট্রিবিউশন। আমি এটাকে বলি ইন্সপিরেশন। আমি এটা যদি না পাইতাম তাহলে হয়তো এত তাড়াতাড়ি শুরু হতো না। তখন ওনার কাছে আমি গেলাম, উনি বললো যে আরেকটু দিন সবুর করেন। তো তারপরে আমি আরো মাল্টিপল প্রডিউসারের কাছে গেলাম, কিন্তু হুট করে একদিন বললো ঠিক আছে যান চলেন, আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা করি। আমাদের বাজেট আর একটু কম ছিল, কিন্তু দিন শেষে আমাদের বাজেট আসলে আমরা আমাদের কাজটার সাথে কেউ কম্প্রোমাইজ করতে চাই নাই, আসলে বেস্টটা দিতে চেয়েছি। অনেক কথা বলছি সিনেমাটা নিয়ে, সেটি ট্রেলারটা একটু দেখে আসি দর্শকদেরকে সাথে নিয়ে। প্রিয় দর্শক, চলুন দেখি। মনির সাহেব। ইয়েস স্যার। এটা আমেরিকার ফিল পেতেছে, কি সুন্দর ইংলিশ বলে ছেলেটা। লং ব্রেথ, টেক লং ব্রেথ। গুড, ভেরি গুড। তোর মতন প্রত্যেকটা মালাই সেই কয়, তো জানি না, কেউ বলতে চায় না। শেষ পর্যন্ত সত্যটা আমরা বাইট করি। দর্শক, আমরা দেখলাম ট্রেলারটি এবং কি দারুণ লাগছে আমাদের কাছে। এবং এবার ঈদে কি সুন্দর সুন্দর সিনেমা আমরা উপহার পেয়েছি। এখন যারা আমাদের সাথে তারকা কথনের আয়োজনে আজকে আমাদের সাথে বসে এই ট্রেলারটি দেখলেন, তারা অবশ্যই হলে গিয়ে দেখে আসবেন, বাংলা সিনেমার সাথে থাকবেন, সেই কামনা রাখছি। এবার আবারও যদি একটু কথা বলি যে কাস্টিং যখন করছেন, যে তখন পরিকল্পনাটা মাথায় কিভাবে কাজ করছিল, যে কাকে একটু বলে নিই। এটা আসলে এটা টিজারটা, এটা ট্রেলার না। ট্রেলারটা একটু বড় লেন্থ। আপনি যখন বলেন ট্রেলারটা দেখে এসে আমি বললাম যে 2 মিনিটের উপরে এত সময় দর্শককে আটকে রাখবেন, আমার গলাটা আজকে একটু ঝামেলা করছে। এবং আমাদের আয়োজনটাও একটু সময় স্বল্পতার কারণে। হ্যাঁ, তো এটা আসলে টিজার। আর আপনি যেটা প্রশ্ন করলেন যে কি প্রশ্নটা ছিল আপনার? কাস্টিংটা যখন কাস্টিং, হ্যাঁ, এটা তো লম্বা একটা কাস্টিং। তো আমার যেটা হয় কি, যে মানে এখন বুঝছি যে সিনেমা রিলিজ হওয়ার পরে বুঝছি যে এখানে কাস্টগুলো একটু অন্যভাবে হয়। ঠিক আছে, কিভাবে হয় সেটা আমি বলবো না, একটু অন্যভাবে হয়। সেটা হয়তো পরের সিনেমায় আমি হয়তো আমরা অনেক কিছু আগে বুঝতে পারিনি। এখন এই এসে রিলিজ করার পর মাঠে এসে বুঝলাম যে খেলাটা আসলে অন্যরকম ভাবে হয়। তো আমার কাস্টিংগুলো হয়েছে শুধুমাত্র
চরিত্র দেখে, যে আমার এই চরিত্রের জন্য, যেমন আমার যে চরিত্রের নাম যে মেইন কাস্ট মইনুল মোশাররফ করিম করেছেন, আমার কাছে মনে হয়েছিল যে আমার এটাকে মোশাররফ করিমই লাগবে। সো আরেকজন অন্য যে চরিত্রগুলো বা অন্য যে কাস্টগুলো সেই চরিত্র অনুসারেই আমার আসছে। সো এইটাকে কোনোভাবেই ওর স্টার ভ্যালুস কতটুকু আছে, ও কেমন, কোন মতাদর্শের মানুষ। এখানে আমি একটু সংযোজন করি যে মোশাররফ ভাইয়ের বিষয়টা আমাকে অনেক জায়গায় এই আলোচনাটা আসে। আমরা আসলে জীবন ভাইরা যেটা প্রথম থেকে চাইছে যে একটা টিপিক্যাল বাংলাদেশি টিপিক্যাল একজন পুলিশ কর্মকর্তাকে দেখাইতে। বাংলাদেশের পুলিশ কর্মকর্তারা তো এফিশিয়েন্ট, হয়তো পারে আমরা কাজের চাপে হোক, হেলথের দিকে খেয়াল রাখতে পারি না, আমরা একটু বাল্কি হয়ে যাই, বাট তাদের এফিসিয়েন্সি তো মানে আনবিটেন। তা আমরা সেই জায়গাটাই এই এসআই মইনুলকে স্ট্যাবলিশ করতে চাইছি। তাইলে এসআই মইনুল যে ক্যারেক্টারটা একটু বাংলাদেশের সেই আমাদের তথাকথিত পুলিশ কর্মকর্তাদের আদলে আমরা এর ব্যতীত আপনি কাকে নিতে পারতেন? আমি এই প্রশ্নটা আবার সবাইকে বলছি। না এইটাই মানে আমার আপনার তার চরিত্র প্রয়োজনে তো তার বিকল্প ছিল না। হ্যাঁ, এবং আমি ভাইয়ের সাথে আমি আরেকটা জিনিস বলি যে আমার আসলে একজন তুখোড় অভিনেতা দরকার ছিল, যে যাকে আমি শিখায় পড়াই আসলে আমি অ্যাক্টিংটা করাইতে পারবো না, যে আসলে অ্যাক্টিংটা আসলে আছে, হ্যাঁ ভিতর থেকে বের হয় আর কি। সো আমার কাছে মনে হয়েছিল যে ওই জায়গায় মোশাররফ করিম ওয়াজ দ্য রাইট কাস্ট। এবং আপনারা দুজনই যেভাবে কথা বলছেন এখন, আমি তো এখানে বসে সিনেমা হলে গিয়ে যখন সিনেমাটা দেখছি তখন একটা অন্য ব্যাপার, কিন্তু আপনারা যে কতটুকু ভালোবাসার সাথে একদম সবকিছু কোনটার সাথে কোনটা মিলবে এইভাবে ভেবে সবকিছু করেছেন। আমাদের আসলে এটা ছাড়া কোনো রাস্তা নাই। আমরা অনেক দিক, অনেক কমার্শিয়াল দিকে আসলে আমরা চিন্তা করতে পারি নাই কিংবা বুঝি নাই। আমরা আসলে কাজটাকেই আসলে আমরা প্রাধান্য দিয়েছিলাম যে আসলে এরকম একটা স্টোরি আমাদের হাতে আছে, এই স্টোরিটা আসলে অডিয়েন্সের কাছে নিয়ে যেতে হবে। সো এইটা কতগুলো হলে চলছে, কতগুলো শো পেয়েছে, কতগুলো মানুষে দেখেছে, এইটা বা দেখছে, এইটা আসলে আমাদের মূল উদ্দেশ্য আসলে ছিল না, বা এটা থেকে আমরা কি পরিমাণে ইনকাম করব। ইভেন যেন ঋতু ভাই সামনে আছে, এখনও সে আমাকে এক ধরনের বুস্ট করেই যাচ্ছেন, চিন্তা করেন না তো, যা হবে হবে। মানুষ আমাদের ছবিকে ভালো বলছে, মানুষে দেখছে, এইটাই হলো বড় কথা। আজ পর্যন্ত এখন পর্যন্ত আজকে 7-8 দিন চলছে, এখন পর্যন্ত আমরা কোনো নেগেটিভ রিভিউ পাই নাই। আমি শুরু থেকেই বলে আসছি, আপনি জানেন কিনা আমি জানি না, যে আমার ছবি আমরা প্রমোশন ওইভাবে করতে পারবো না। আমাদের যে বাজেট ছিল সেই বাজেটের আমরা এক্সিট করেছি। আমার অন্য কাজকর্ম ফেলে আমি এটা করছি, কারণ আমার মূল পেশা হলো বিজ্ঞাপন করা। সো বিজ্ঞাপন করতে পারছি না, আমার সার্ভাইভ করতে হচ্ছে। সো এটার পেছনে আমি অনেক এনগেজিং টাইম স্পেন্ড করছি। সো ওই জায়গা থেকে আমাকে এটা রিলিজ দিতে হবে এবং এটা অডিয়েন্সের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু আমরা কোথাও কখনো কম্প্রোমাইজ করি নাই। আমাদের একটা বিশ্বাস ছিল যে আমরা যখন এটা হলে দিব, আমাদের যা প্রমোশন সেটা অডিয়েন্স করবে, এবং সেইটাই হচ্ছে। অডিয়েন্স দেখছে এবং অডিয়েন্স বলছে যে আমাদের ভালো লেগেছে, আপনারাও দেখেন। আর আমাদের একটা জিনিস কি, আমরা কিন্তু জানি আমাদের যে টাইপের গল্প, এই গল্পের আমাদের দর্শক সিলেক্টিভ, এটা আমরা শুরু থেকেই জানি। কিন্তু আমরা গল্পটাকে সিনেমা তৈরি করার জন্য করছি। অনেকে আমাদের হয়তো বা ইয়াতে বলছে ওটিটির জন্য বা ইয়ার জন্য। আসলে ওটিটি আর সিনেপ্লেক্স বা সিনেমা হল, যেটাকে আপনি এই প্রদর্শনের যে মাধ্যমগুলো, এই মাধ্যমগুলোর তো প্রয়োজনীয়তাটা এক এক সময় এক এক রকম। হ্যাঁ, আমি রাত 12টা পর্যন্ত আমাকে অফিসে কাজ করতে হয়, আমি আমার নিজের সিনেমাটাও হলে যে দেখতে পারবো কিনা আমার সন্দেহ আছে, আমাকে এত পরিমাণ কাজ করতে হয়। সেক্ষেত্রে ওটিটি আমার জন্য একটা সহজ সলিউশন। এবং ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো আজকে বিগ বাজেটের সিনেমা যাচ্ছে এবং আপনার বিগ ভলিউম ইনকাম করতেছে, সব দেখবেন অ্যামাজন প্রাইম নাতে নেটফ্লিক্স, কারণ তারা ফার্স্ট রিলিজই দিচ্ছে ওটিটিতে। তো সো ফিল্ম যদি ফিল্মের মতো হয়ে ওঠে, তাহলে আমার যে দর্শক, আমি মনে করি আমার দর্শক আমার সিনেমাটাকে হলে গিয়ে দেখুক, ওটিটিতে দেখুক, স্যাটেলাইটে যেদিন আপনার যে চ্যানেলে আমারটা প্রদর্শন হোক, সে টেলিভিশনের সামনে বসে যাবে যে না আমি চক্কর 302 দেখতে চাই। হ্যাঁ, তবে আমি ঋতুভাইয়ের সাথে এইটা আরেকটা জিনিস আমি একটু বলি, যে থিয়েটারে সিনেমা দেখার যে আনন্দ, সেটা আমরা দেখেন, আমরা যখন নিজেরা প্রিভিউ করলাম চক্কর আপনার স্ক্রিনে, আদনানের এখানে, আমার অফিসে, তখন কিন্তু একরকম। যখন আমরা প্রেস রিলিজের জন্য আমরা সাংবাদিকদের নিয়ে আমরা যখন স্পেশাল স্ক্রিনিংটা করলাম স্টার সিনেপ্লেক্স উত্তরায়, তখন কিন্তু আমার কাছে মনে হলো যে অরে বাবা, না ওটা তো আবহাওয়া এক্স্যাক্টলি। তো আপনার ওই আবহাওয়াটা কিন্তু ওই, কারণ এইটার পুরো ডিজাইনটা করা হয়েছে থিয়েটারের জন্য। আপনার সাউন্ড ডিভিশন, আপনার লেন্সিং থেকে শুরু করে সাউন্ড ডিজাইন, মিউজিক, এই সব কিছু, এটা হয়তো আমরা টিভিতে দেখে মনে হয় যে এই জিনিসটা এরকম।
আসলে কিন্তু জিনিসটা তৈরি হয় কিন্তু আসলে থিয়েটারের জন্য। আসলে একজন থিয়েটারে দেখার যে আনন্দ কম্পোজারের এটা যেটা কোনোভাবে পাওয়া কাজ, যাবে না। আপনার একটা ফিল্মের যখন মিউজিক দেওয়া হয়, মিউজিকটা আপনি টেলিভিশনে বলেন, ওটিটি স্মল স্ক্রিনে আপনি আসলে অতটা বুঝবেন না। না, sound কিন্তু system কিছুই যখন পাওয়া যায় আপনি সিনেপ্লেক্সে দেখবেন, বড় পর্দায় দেখবেন, ও একটা সাউন্ড সিস্টেমটা এত সুন্দরভাবে করা, আপনার সময়ের সাথে কোন সাউন্ডটা সুন্দরভাবে রিফ্লেক্ট করার কথা, কোন পাশ থেকে করার কথা, পিছন না সামন, আপনার যে এটা সিনেমা হলে পাওয়া যায়। অবশ্যই, যে কারণে আবহাওয়াটা ক্রিয়েট হয়, একটা মানুষ এক দৃষ্টিতে সিনেমাটা দেখে এবং উঠতে মন চায় না, উঠতে মন চায় না। আর আপনি স্টোরি যখন আপনাকে এনগেজ করে ফেলে, চরিত্র যখন আপনাকে একটা জার্নিতে নিয়ে যাবে, তখন তো আপনি ওখান থেকে সরবেন না। আর এটা কেবল থিয়েটারের যে এক্সপেরিয়েন্স, এটা আমার মনে হয় অন্য কোথাও আনবিটেবল ট্রু। এবং ঋতু যে কথাটা বলছিলেন যে গল্পটাকে প্রাধান্য দিয়েছেন, আসলে নতুন নতুন গল্প, অন্য ধরনের, যেহেতু এটা একটু নতুন গল্প নির্মাতারা তৈরি করার পরেই তো আসলে সেই ক্ষেত্রে দর্শকরা তৈরি হবে, দেখাতে তো হবে তাদেরকে। আসলে মানে দেখেন, আমরা যেটা বলি যে অন্য 3টা ছবির সাথে আমার গল্পটাকে বলে যে ভিন্ন ধরনের গল্প, ভিন্ন ধাঁচের গল্প। আমার না এই জায়গাটা একটা ছোট্ট আপত্তি আছে, আসলে ভিন্ন ধাঁচের গল্প না, আসলে এইটাই হচ্ছে গল্প। এখন দেখেন, আপনি প্রচুর পরিমাণে ইমোশন, কান্নাকাটি এইসব দেখালেন, এটা অনেক অসাধারণ সিনেমা হয়ে গেল। আপনি মারামারি কাটাকাটি দেখাইলেন, এটা সিনেমা হয়ে গেল, ঠিক আছে। আপনি একটা অনেক প্যাচের একটা গল্প দেখালেন, এটা সিনেমা হয়ে গেল। আর আমি একটা সিম্পল স্টোরি টেল করলাম, আমারটা হয়ে গেল ভিন্ন ধারার গল্প। না, আমার কিন্তু মনে হচ্ছে যে ভিন্ন ধারার বলতে মানুষ আরো কঠিন এবং আরো যে আপনি শ্রম দিয়েছেন বেশি, সেটা বোঝাচ্ছে না। দেখেন, আমি আপনার মাধ্যমে আমি জিনিসটাকে ক্লিয়ার করি। সিনেমার তো আসলে পার্টিকুলার কোনো ডেফিনেশন নাই যে আপনি একটা ডেফিনেশনে ফেলবেন, ঠিক আছে, এটা তো ফেলার কোনো সুযোগ নাই। পৃথিবীতে নানান ধরনের নানান বিষয় নিয়ে সিনেমা হবে। একমাত্র বাংলাদেশের অডিয়েন্সের কাছে এখন পর্যন্ত ওই যে জায়গাটা, কনসেপচুয়াল যে জায়গাটা, যে মারামারি, নাচ গান, কাটাকাটি, ওই রকম নায়কের ওই আশা আসবে, একটা ধুমধাম আওয়াজ হবে, নায়ক আসবে, শীষ বাজাবে, ওই জায়গাটায় আমরা এখনও অনেক অংশেই রয়ে গেছি। তবে চেঞ্জ হচ্ছে। আমার মনে হয় যে এই চক্কর 302, এইটা হয়তো, যে আপনি যদি যেভাবে বলছেন যে একটু ভিন্ন ধারার, এইটা হয়তো যে পৃথিবীতে যেভাবে এগিয়ে যাচ্ছে, এইটা হয়তো বাংলাদেশের জন্য একটা স্টেপ হতে পারে। হয়তো এখন মানুষের কাছে মনে হইতে পারে যে ভিন্ন ধারার, কিন্তু আজকে থেকে 2 বছর 5 বছর পরে মনে হইতে পারে বা হবেই এটা, যে এই সিনেমার ধারা তো আসলে এইটাই। কিন্তু আমার আরো এখানে মনে হচ্ছে যে এই জন্যই আরো চক্কর 302টা জনপ্রিয়তা বেশি পাচ্ছে, একটু অন্যরকম লাগছে সবার কাছে, উপভোগ বেশি করছে। না, আমার এখানে একটা জীবন ভাইয়ের সাথে আমি একটা জিনিস সংযোজন করতে চাই। আমি ছোটবেলা থেকে, খুব ছোটবেলা থেকে আমার জীবনে আমি যেই জায়গায় আমি বসবাস করছি, আমি বাংলা সিনেমা প্রচুর দেখছি, প্রচুর বাংলা সিনেমা দেখতাম। আমি বলতে পারেন একটা ওয়ান কাইন্ড অফ ম্যাড ছিলাম। আমার রংপুর শহরে আপনার টোটাল 5টা সিনেমা হল 94-95 সালে 5টা থেকে 7টার মতো সিনেমা হল চালু থাকতো, এবং প্রতিটা হলে আমরা নিয়মিত সিনেমা দেখতাম। এবং আমাদের কিছু হলে কোন সময়টার কোন অংশটা আমরা দেখব, ওই সময়ে যেতাম, আমাদের টিকিটও লাগতো না। মানে আমরা এত পরিচিত অডিয়েন্স ছিলাম। সেই জায়গা থেকে আমার যেটা লিসেনিং, আমি এটা রেসপেক্ট করে বলতেছি, কারণ কিছুদিন আগে আমি কিছু সাক্ষাৎকারে ধরেন কেউ রিক্সাওয়ালার মুভি বা মুভি এই ধরনের কথা আলোচনায় আসে, কিন্তু আমি উইথ ডিউ রেসপেক্ট, আমি সবাইকে রেসপেক্ট করে বলতেছি, আমাদের মফস্বল শহরগুলোতে যেগুলো হল আছে, এগুলোতে সাধারণত আমাদের স্বল্প আয়ের মানুষ যারা খুব কষ্টে, আপনার ফিজিক্যাল কষ্ট বলেন, যেটা বলেন, তারা আপনার দিনটা পার করে, তাদের জীবনে ক্রাইসিস নিয়ে তারা জীবন পার করে, তারা একটা ফ্যান্টাসি খোঁজে। এটা তারা ওই 3 ঘন্টা একটা ফ্যান্টাসি চায়, যে কারণে আমরা অনেক সময় সিনেমার ডেফিনেশনে টিপিক্যাল বাঙালি মেন্টালিটি সিনেমা বলি। আসলে ওই লোকটা তো আর কষ্ট দেখতে যাবে না। আমি এটা উদাহরণ দিয়ে বলতেছি, তখন শঙ্খনীল কারাগার রিলিজ হয়েছিল। তা আমি শঙ্খনীল কারাগার, সেই সময় রংপুরে 100 টাকা করে টিকিট ছিল লক্ষ্মী হলে। আমি যখন সিনেমাটা দেখে বের হয়ে রিক্সায় উঠে, আমার ফ্রেন্ড, আমরা দুইজন, আমরা তখন এইচএসসির স্টুডেন্ট, তা কথা বলতেছিলাম যে এই জায়গাটা এইরকম ছিল, এই জায়গাটা এরকম, এই জায়গা চমৎকার। তো রিক্সাওয়ালা বারবার আমাদের দিকে তাকাচ্ছিল পিছে ফিরে। তো অনেকক্ষণ পরে বললো, বাবা তোমাদের সিনেমাটা খুব ভালো লাগছে। বললাম, হ্যাঁ চাচা, কেন, আপনার কি হয়েছে? কই একটা চর থাপ্পড়ও নাই। সে 100 টাকা দিয়ে সেই রিক্সাওয়ালা
তখন 100 টাকা পার ডে ইনকাম করা সো টাফ থিং। সেই রিক্সাওয়ালা 100 টাকা দিয়ে শঙ্খনীল কারাগার দেখছে শুধু ভাইবের কারণে। ওই জিনিসটা কিন্তু এখন আপনি আর পাবেন না। আপনি হলে আমাদের সিনেপ্লেক্সে যারা সিনেমা দেখতে আসে তারা সিঙ্গেল স্ক্রিনে এখন সিনেমা দেখতে যাবে না। আমি যে রংপুরের শাপলা হলে চক্কর 302 চালাইতে যাই, আমি একটা বা দুইটা শো সর্বোচ্চ চালাইতে পারবো। হ্যাঁ, কারণ আপনার মুক্তির গান কোনো হলে চলে নাই। মাসুদ ভাইকে ওটা টাউন হলে স্পেশাল শো করে চালাইতে হয়েছে। তা আপনার কিছু মুভি আছে কিন্তু মুক্তির গান কি আপনার ইতিহাস রচে নাই? হ্যাঁ, সে কি তার জায়গা নেই? সব ছবি ওইভাবে ওই যে আপনি যে ভাইবটার কথা বললেন ওইটা অনেক ইম্পর্টেন্ট আসলে। ভাইবটা যখন আবহাওয়াটা যখন বাইরে ক্রিয়েট হয়, যেরকম আমি একটা সিনেমা হল থেকে বের হয়ে বললাম যে আমি দেখে আসলাম, আমার বন্ধুরা যাবে দেখতে আমার রিভিউটা শুনে, তো ওইটা আসলে বাইরে সেই আবহাওয়াটা তৈরি করা লাগে। রাইট রাইট রাইট। তা আমাদের দেশে এখন সিনেমায় যে হল সংখ্যা খুবই কম, আর যেসব হলগুলো আছে তো সেটা আসলেই মানুষ মনের ইচ্ছায় সিনেমা দেখতেছে, মনের ইচ্ছায়। কিন্তু হলের অবকাঠামোগত অবস্থা খুব একটা ভালো না। লাস্ট 5 to 10 ইয়ার্সের মধ্যে আমার মনে হয় না 80% হল মালিক হলে কোনো বিনিয়োগ করছে। তাহলে আমরা যারা প্রযোজক সিনেমায় বিনিয়োগ করতেছে, আমাদের রিটার্ন কি? আমরা প্রতিবারই কি লস করে যাব? এই যে আপনার সুমি আপা, আপনার বরবাদের যে প্রযোজক, তার প্রথম 2 দিনের ফেসিয়াল এক্সপ্রেশন এবং তার কথায় সে এতটা ইনসিকিউর ছিল। আমি লাস্ট 2-3 দিনে সুমি আপার মুখে যথেষ্ট পরিমাণে হাসি দেখতেছি, কিন্তু সে কিন্তু খুব ইনসিকিউর ছিল। হ্যাঁ, কিন্তু সে অনেক লাকি, সে সিঙ্গেল স্ক্রিনের জন্য সিনেমা তৈরি করছে এবং আমরা ইন্টেনশনালি সিঙ্গেল স্ক্রিনে আমাদের সিনেমা যাবে এটা আমরা খুব একটা আশাবাদী না। আমাদের সিনেমা সিনেপ্লেক্সগুলোতে যাবে, আর সাধারণ মানুষের জন্য আমাদের সিনেমা ধরেন 1 মাস বা 1.5 মাস এই পরে আমি আশা করতেছি আমাদের সিনেমা হলগুলোতে যেদিন প্রদর্শন হবে আমাদের সিনেমা আমরা জায়গা করে নেব। এবং বাজেট নিয়ে বারবার কথা বলছিলাম, আপনিও এখনই বললেন যে হল মালিক, তারপর আরো যা যা আছে সবই একটা চক্কর। এটাও এক ধরনের চক্কর। এটা আমরা সিনেমাটা রিলিজ করার পরে বুঝতে পারছি। উত্তরণের উপায়টা কি? এটার উত্তরণের উপায় আপনার, আমি যদি সামগ্রিকভাবে বলি, শুধুমাত্র যে আমাদের কাজ সেটা না। আমরা আমাদের জায়গা থেকে 6টা সিনেমা রিলিজ হয়েছে, ঠিক আছে, এবার 6টা। তাহলে আরও কিছু সিনেমা পাইপলাইনে আছে, মানে তার মানে কি প্রযোজক আছে, আপনার এখানে প্রযোজক আছে আপনার ইনভেস্ট করার মতো। আমাদেরকে হল দিতে হবে। আপনি যদি আজকে 500 হল থাকতো এবং আপনার তাইলে আজকে সিনেমাগুলো ডিস্ট্রিবিউট হইতো আসলেই। এবং জীবন ভাই, আপনার কি মনে হচ্ছে যে এখন যে দর্শকের সাড়াটা কেমন পাচ্ছেন বা হলে গিয়ে কেমন লাগছে? ডেফিনেটলি ভালো লাগছে, কারণ আমরা জানি যে আমরা যখন সিনেমাটা আমরা করেছিলাম আমরা জানি যে আমরা সব শ্রেণীর দর্শককে এখানে আসলে এনগেজ করতে পারবো না। সো আমাদের যারা দর্শক তারা দেখছেন। তবে এটা সত্যি কথা যে আরও মানে আমাদের গল্পটা সাধারণ একটা গল্প। হ্যাঁ, গল্পটা আসলে ম্যাস পিপুলের জন্যই এবং ম্যাস পিপুলে দেখার মতোই, কোনো বাড়াবাড়ি নাই, একদমই বাড়াবাড়ি নাই। কিন্তু সামহাও একটা টিপিক্যাল মানসিকতা আমাদের আছেই যে সিনেমার মধ্যে সিনেমার নায়ক লাগবে, সিনেমার মধ্যে অনেক সিনেমাটিক বিষয় আছে, মারামারি, দৌড়ঝাঁপ, কাটাকাটি, যেটা আমি একটু আগে বলছিলাম। এই জিনিসগুলো একটু সামহাও মানে দর্শকের জায়গা থেকে ওই এক্সপেকটেশনটা থাকে, যেটা লম্বা গল্পটা বললেন ঋতু ভাই। সো ওই হিসাবে আমাদের এটা লম্বা সময় ধরে চলবে। আমি যেটা বিশ্বাস করি আর কি, যেটা আমি সব জায়গায় বলার চেষ্টা করছি, যে একটা সিনেমা যতদিন পর্যন্ত হলে চললো এর স্থায়িত্বকাল কি এতদিনই? নিশ্চয়ই না। একটা সিনেমা তো বহু যুগ পর্যন্ত থাকার কথা। সো আমার বিশ্বাস এখনো যে আমি অসাধারণ কিছু করি নাই, সাধারণ কিছুই করেছি, কিন্তু কালজয়ী হওয়ার সম্ভাবনা, কিন্তু কালজয়ী না হলেও এটা হয়তো অনেকদিন টিকে থাকবে। এটা আমার কথা না, এটা হচ্ছে যারা ছবিটা দেখছেন তাদের কথা। এখন ধরেন অনেক বড় বড় ভলিউমের অনেক স্টারদের নিয়ে ছবি আছে, সেই ক্ষেত্রে আমার ছবিতে কোনো সুপারস্টার মেগাস্টার কোনো স্টার নেই। আছেন মোশাররফ করিম, আছেন একজন অভিনেতা এবং তার সাথে আরও যারা আছেন তারা সবাই অভিনেতা, তাদের কিন্তু তাদের নামের সাথে কখনো স্টার সুপারস্টার টাইটেলটা নেই। সো আমাদের অডিয়েন্সের যে এক্সপেকটেশন থাকে ওই এক্সপেকটেশনের জায়গাটা হতো অনেক কম। সো যারা এটা বিশ্বাস করে যে আচ্ছা ঠিক আছে একটা গল্প দেখবো, একটা জার্নির মধ্যে থাকবো,
একটা দেখি কন্টেন্ট এবং সিনেমায় যারা আছেন সকলের প্রায় সকলের অংশগ্রহণ নিয়ে একটি গানও আছে। সিনেমার কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গান। প্রিয় দর্শক, চলুন আপনাদেরকে সাথে নিয়ে সেই গানটি একটু দেখে আসি। আমরা দেখলাম গানটি, এবং জীবন ভাই আপনার কাছে একটু শুনি যে গানটি কারা লিখেছেন বা কিভাবে করলেন। এটা তো একটা বিখ্যাত গান, এটা মাতাল রাজ্জাক দেওয়ানের গান। তো এই গানটার সাথে আমার সম্পৃক্ততা অনেক আগেই, মানে আগেই শুনেছিলাম। তো আমি একটা গান খুঁজছিলাম, আমরা প্লটের গল্পের একটা জায়গায় আমার খুব অল্প সময় দিয়ে অল্প কিছু কথা বলে একটু বেশি মেসেজ দিতে চাই গল্পের একটা জায়গায় এসে। তো এই জন্য একটা এরকম গান, একটু ফিলোসফিক্যাল অ্যাসপেক্টের একটা গান থাকতে চাই, কিন্তু আবার একটু ফোক হলে ভালো, যে ফোকের প্রতি মানুষ ঈর্ষা থাকে, বা যে প্লটটা ওই জায়গাটায় খুব আইটেম সং মার্কা গান আসলে ডিমান্ড করে না। তো খুঁজতে খুঁজতে এই গানটার আসলে হঠাৎ করে এই গানটার নতুন করে সঙ্গীত সংযোজন করেছেন ইমন চৌধুরী। তো ইমন চৌধুরী আমাকে ওনার স্টুডিওতে হঠাৎ করে উনি বলছেন এই টাইপের গান হলে কেমন হয় গুরুজি। তা আমি বললাম আমি তো এই গানই খুঁজছিলাম, চলেন এইটাই করি। তারপরে বাকি যে প্রসেস, এটা রাজ্জাক দেওয়ানের ছেলে কাজল দেওয়ান উনি এই গানটা গিয়েছেন, এইভাবেই এই গানটা আসা। বাহ, চমৎকার। এই যে বাজেটের কথা বারবার বলছি, যে সরকারি অনুদানের সিনেমা বলতে ভাইয়া যেটা বলছিলেন তখন আসলে হয় না, দর্শকের কাছ পর্যন্ত পৌঁছে না। তো ওই জিনিসটা কিভাবে ম্যানেজ করলেন? তারপর বাজেট স্বল্পতা, সময় স্বল্পতা সবকিছু নিশ্চয়ই ছিল। দেখেন, আমরা তো সিনেমাটা ধরেন সে আপনার 1.5 কোটি টাকা বাজেট বা 2 কোটি টাকা বাজেট, এর মধ্যে গভর্নমেন্ট আপনাকে একটা অংশ দেয়, এটা নন রিফান্ডেবল। হ্যাঁ, যে কারণে আমরা প্রযোজক হিসেবে গভর্নমেন্টের নামটাই বলি। আপনার যে টাকাটা আসলে দেয় সেটা প্রি প্রোডাকশনেই আপনার 50%, বা প্রি প্রোডাকশনে তার চেয়ে বেশি টাকা, তারপর বেশি একটা সিনেমার প্রি প্রোডাকশন থাকে 3 থেকে 4 মাস মিনিমাম লেখা, তারপর একটা টিমকে অ্যারেঞ্জ করা, একজন এক্সিকিউটিভ প্রডিউসারকে আপনার লালন পালন করা, একজন ভালো ইপি যদি না থাকে তাহলে আপনি খুব কস্ট কনভেনশনাল একটা মুভি বানাইতে পারবেন না, হ্যাঁ, তা কস্ট ফ্রেন্ডলি। তা সেই জায়গা থেকে আমরা আমাদের বিনিয়োগের জায়গায় আমরা মোটামুটি কার্পণ্য করি নাই, কারণ আমরা সিনেমার যে কোনো টেকনিক্যাল যেগুলো সাইড থাকে সেগুলোতে ধরেন কোনো জায়গায় কম্প্রোমাইজ করে এইটা এই করলে একটু ভালো হতো, সিকুয়েন্সের প্রয়োজনে যা যা দরকার ছিল তাইতে আমরা করছি। অনেকে আপনার মনে করতে পারে, দেখেন ধরেন আপনি যে গানটা কিছুক্ষণ আগে আমরা শুনলাম, এই গানটা আমরা এই যে সিকুয়েন্সটাতে এটাতে একটা আইটেম সংও দিতে পারতাম, ঠিক আছে। আমাদের যেহেতু ভিলেন হাইপোথেটিক্যাল, হ্যাঁ, আমাদের ভিলেনের ক্যারেক্টারটা সে হাইপোথেটিক্যাল। তা আমাদের তো সোসাইটিতেও অনেক ক্রিমিনাল আছে, নাম করা ক্রিমিনাল আছে যারা হাইপোথেটিক্যাল, যাদেরকে আমরা ভিজুয়ালি দেখি না, যা ভিজুয়ালি দেখি না, কনসেপচুয়ালি তারা বিলং করে। তা আপনার যেই কারণে আমরা আমাদের চিন্তাটাই ছিল এখানে একটা হাইপোথেটিক্যাল গান, আপনার সেটা আপনার মিনিংফুল। প্রত্যেকটা কাউয়া কমলার সাথে কিন্তু এটা হাইপোথেটিক্যাল, আপনি আপনার মতো মিনিং করে নিতে পারবেন অ্যাপসটা। হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা কাজ করছি। সেখানে আপনি কিন্তু যে সিকোয়েন্সের যে জায়গাটাই করছি ওটা কিন্তু লেস এক্সপেন্সিভ না। একটা সদরঘাটের জাহাজ ভাড়া করে তার উপরে সেট বা সিকোয়েন্স তৈরি করে এতগুলো মানুষ নিয়ে ওখানে কিন্তু কস্ট কম্প্রোমাইজ করা হয়নি। তা আপনার সাধারণ চোখে একরকম লাগে, আর পরিচালক বা আমরা যারা নির্দেশনা দিচ্ছে বা যারা, হ্যাঁ, তারা যেভাবে চিন্তা করবে সেইভাবেই তো সিনেমাটা যাবে তার গতিতে। সিনেমা তো আপনার আমার মতো ধরেন, হ্যাঁ, আমরা টিপিক্যাল যদি একটু সিঙ্গেল স্ক্রিন চিন্তা ভাবনা বেশি করতাম তাইলে হয়তো বা 2-1টা আপনার আইটেম সং থাকতো, মুখের ভাইবালা সং থাকতো, আমরা সেই মারামারি করাইতে পারতাম। সেই জায়গাতে আমরা সেই জায়গায় এই জায়গায় আমি একটু এডিশনালি বলে রাখি, আপনি মালায়ালাম, আপনার আমাদের ইন্ডিয়ার মালায়ালাম যে মুভিগুলো, মালায়ালামের আপনার 95% মুভিতে ভায়োলেন্স নেই, টোটালটাই গল্প নির্ভর। এবং যেটা দেখাতে চায় আসলে পরিচালক, প্রযোজক, তারা নিজের মতো করে ফুটিয়ে তুললেই কিন্তু আসলে সেটা ফুটে ওঠে। আপনি মোহনলালের কোন মুভিটাতে ভায়োলেন্স আছে? তার মানে কি মালায়ালাম ও সাউথে আমাদের মতো টিপিক্যাল দর্শক নাই? আপনি সাউথের হলে গেলে আপনি পাগল হয়ে যাবেন, কিন্তু মালায়ালাম মুভিগুলো তাদের নিজ ল্যাঙ্গুয়েজে
আপনার 2 মাস 3 মাস পর্যন্ত হাউসফুল, এবং শুধু সবকিছু গল্প। মিলে এই চক্কর 302 সিনেমাটি সুন্দর হয়ে উঠেছে এবং দর্শকরা আরো বেশি দেখবে। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার সাথেই থাকুন এবং হলে গিয়ে সিনেমা দেখুন। চক্কর 302 যারা এখনো দেখেননি তারা হলে গিয়ে দেখবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।